রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সঞ্চয়। গল্পটি দুইটি পর্বে পাঠ করব। আজ প্রথম পর্ব। অতুল স্ত্রীকে ডেকে বললে, সে টাকা কোথায় গেল? বাক্সের মধ্যে যে টাকা ছিল। স্ত্রী দ্বিতীয় পক্ষের বউ। স্বামীকে বেশ ভয় করে। সম্প্রতি টাইফয়েড থেকে উঠে অনেক কথাই মনে করে রাখতে পারে না। ভয় পেয়ে বললে, কেন? বাক্সের মধ্যে তোয়ালে বাঁধা ছিল, নেই? দেখছি না তো, তুমিও দেখো না খুঁজে। যা গিয়েছে তা আর পাওয়া যায় না। সে টাকাও পাওয়া গেল না। বাক্সের মধ্যে তো নেই, কোথাও তা নেই। বিমলা সারা দুপুর ধরে শত জায়গায় খুঁজেও তার কোনো কিনারা করতে পারলে না। সন্ধ্যার সময় ম্লান মুখে এসে স্বামীকে বললে, সে তো পেলাম না। পাবে না আমি জানি। আমার জিনিসে তোমাদের কোনো মায়া নেই। যেদিন নিরুপমা প্রথম পক্ষে স্ত্রী গিয়েছে, সেদিনই সব গিয়েছে। তোমার বাক্সে অতগুলো টাকা রইল, কাপড় আছে, সায়া সেমিজ, পাউডারের কৌটো ঠিকই রইল, তোয়ালে বাঁধা টাকাটাই গেল চুরি। সদ্য টাইফয়েড থেকে উঠেছে বিমলা, তার অধিকাংশ কথাই মনে থাকে না। তোরঙ্গের মধ্যে তার জামা কাপড়, সাবান, এসেন্স ছিল, সবই সত্যি বটে। কিন্তু সে ভেবে দেখল, গত 3 মাসের মধ্যে সে রোগশয্যায় পড়েছিল মাস 2। মরণের দ্বার থেকে ফিরে এসেছে, তাও সে জানে। স্বামী সর্বদা শিয়রে বসে পাখার বাতাস করে, মাথায় ঘটি ঘটি জল ঢেলে কত রকমের সেবা শুশ্রূষা করে তাকে বাঁচিয়ে তুলেছে। এ কথা তার ভাষা ভাষা মনে আছে। অসুখ সেরে উঠে আজ দিন 20 সে বাপের বাড়ি এসেছে। সেই তরুণটাও এখানে এসেছে সঙ্গে। অসুখের আগে একদিন অতুল খাজনা আদায় করে অনেকগুলো টাকা আনে। বিমলা বায়না ধরলে, ওগো, কিছু টাকা আমায় দাও, দিতেই হবে, ছাড়বো না কিছুতেই। অতুল দ্বিতীয় পক্ষে স্ত্রীর অন্যায় আবদারে একটু বিরক্ত না হয়ে পারলে না। সংসার খরচের টাকা জমাবার মতো বেশি টাকা যদি থাকতো তবে সে কথা স্বতন্ত্র। তা যখন নেই, তখন অত বড় মেয়ের বোঝা উচিত। কিন্তু স্ত্রীর বায়না ধরলে ছেলে মানুষের মতো, এই টাকাগুলো আমি আমার বাক্সে তুলে রাখবো, দাও আমাকে ওগো। অতুল 5টি টাকা অন্য খরচের জন্য রেখে বাকি টাকা স্ত্রীর হাতে তুলে দিল। অতুলেরই একটা ময়লা রুমালে বিমলা টাকাগুলো বেঁধে তাকে ছোলার কলসির মধ্যে রেখে দিল। রাত্রে অতুল বললে, টাকা কোথায় রেখেছ? তাকে, ছোলার কলসির মধ্যে। থাক, ভালো জায়গা, কেউ টের পাবে না। এর কিছুদিন পরে বিমলা পড়ল শক্ত টাইফয়েডে। 2 দিন 5 দিন করে যখন 18 দিন কেটে গেল, তখন বাড়ির ঝি একদিন বিমলার ভাগ্নিকে বললে, দিদিমণি, ছোলাগুলো রোদ্দুরে দেব, বর্ষাকাল, নষ্ট হয়ে যাবে একেবারে। বিমলার এই ভাগ্নি তার মামার সংসারেই থাকত, অবিবাহিত, 13-14 বছর বয়স। সে ছেলে মানুষ, কিছুই জানে না টাকার খবর। তার সম্মতি পেয়ে ঝি ছোলার কলসি তাক থেকে পেরে ছোলা ঢালতে গিয়ে রুমালে বাঁধা কি একটা দেখতে পেল। প্রথমে সে বুঝতে পারেনি জিনিসটা কি। হাতে নিয়ে নাড়াচাড়া করে যখন বুঝলে এতে পয়সা কড়ি বাঁধা, ততক্ষণ বিমলার ভাগ্নি জয়ন্তী সেখানে চুলের দড়ি রোদে দিতে এসে দাঁড়িয়েছে। জয়ন্তী বললে, কি গো ওটা? তা কি জানি দিদিমণি, এই তোর বেরোলো এর ভেতর থেকে। কি জানি, দেখি দেখি দাও তো। বাড়িতে কেউ নেই,
মামা কোথায় বেরিয়েছে, সে শয্যাগত মামির কাছে রুমালে বাঁধা টাকা এনে বললে, মামিমা, এ টাকা তুমি রেখেছিলে ছোলার কলসিতে। বিমলার তখন ভীষণ জ্বর, গা তেতে তপ্ত খোলার মতো। সে তাড়াতাড়ি জ্বর অবস্থায় উঠে হাত বাড়িয়ে বললে, দে আমার টাকা। অতুল সেই সময় ঘরে ঢুকে সব শুনে বলল, তুমি শোও, শোও, টাকার জন্য কি, শুয়ে পড়ো। আমার এই টাকাগুলো রেখে দেবে? হ্যাঁ, আমি রেখে দিচ্ছি। দাঁড়াও, ক টাকা গুনে রেখে দিই। 1, 2, 3, এই 18 টাকা 7 আনা। কোথায় রেখে দেবে? আমি ঠিক জায়গাতে রেখে দেব। তুমি নিজের বুদ্ধিতে টাকা রাখতে গিয়ে হারিয়েছিলে তো টাকাটা। বিন্তি না দেখলে ঝি মাগি চক্ষু দান করেছিল আর কি। আমার কাঠের বাক্সটাতে রেখে দেব, কেমন? রেখে দাও, তুমি যেন খরচ করে ফেলো না তা বলে। ও আমার টাকা, 18 টাকা 7 আনা, মনে করে রেখে দিলাম। তারপর বিমলার অসুখ ভীষণ বেড়ে গেল। অতুলের পাড়াগাঁয়ে ছোট্ট সংসার, মেটে ঘর, খড়ের চালা। সংসারে আছে মাত্র ভাগ্নি আর স্ত্রী, আর দ্বিতীয় পুরুষ মানুষ নেই। সে পড়ে গেল মহা মুশকিলে। রোজ মহকুমা থেকে ঘোড়ার গাড়ি ভাড়া করে ডাক্তার আনতে হয়। খরচ যা পড়ে তাতে সামান্য খাজনাপত্রের আয় কোনো মতেই কুলোয় না। কদিনেই বেশ কিছু ঋণগ্রস্ত হতে হলো। বিমলার জ্ঞান চৈতন্য নেই। যখন একটু জ্ঞান হয় তখন কেবল বলে, জল খাবো, আমায় জল দাও, 1 ঘটি জল দাও। তারপরে আর জ্ঞান থাকে না। ডাক্তার বললে, চেষ্টার তো কোনো ত্রুটি করছি নে অতুল বাবু, তবে এই সোমবারটা না কাটলে কিছু বলতে পারবো না। ও বাঁচবে তো ডাক্তারবাবু? কি করে বলি বলুন, সবই ভগবানের হাত। কাল একটা ইঞ্জেকশন দেব ভাবছি। ইঞ্জেকশনের কথা শুনে বিমলা ভয় পেয়ে গেল। ইঞ্জেকশন করলে নাকি ভারী লাগে, গা ফুঁড়ে ওষুধ দেওয়া, সে নাকি বড় খারাপ কথা। অতুল নানা রকমে তাকে বুঝিয়ে রাজি করালে। রাত্রে আবার বিমলা বললে, হ্যাঁ গা, কাল সকালে আমাকে নাকি ইঞ্জেকশন দেবে। কেন, তুমি তো রাজি হলে। একটা কথা বলবো, আমায় আর ওসব কষ্ট দিও না। কেন, কি হলো আবার? আমি এবার বাঁচব না। তোমার অদৃষ্টে বউ নিয়ে সংসার করা নেই দেখছি। ওসব কথা বলতে নেই এখন। ছি, চুপ করে শুয়ে থাকো। তোমার কোনো বুদ্ধি নেই। যা বলছি তাই শোনো। শুনেছি তুমি বেশি কথা বলো না, ডাক্তার বারণ করে গিয়েছে। হ্যাঁ গা, তুমি আমায় বাঁচিয়ে তুলতে পারবে? সে আবার কি কথা? নিশ্চয়ই। তোমার কি হয়েছে? এর চেয়েও শক্ত অসুখ হয় লোকের, তারা বেঁচেও ওঠে। বলে অতুল কে কোন দুঃসহ ব্যাধি থেকে মুক্তি পেয়েছে তারই তালিকা কতক স্মৃতি থেকে কত কল্পনার ওপর নির্ভর করে আবৃত্তি করতে লাগলো স্ত্রীর শিয়রে বসে। রায়দের বাড়ির বড় বউ 5 মাস অসুখে ভুগে কঙ্কালসার হয়ে গিয়েছিল। ননী চক্রবর্তী এই ধরনের টাইফয়েডে ভুগে বিছানার সঙ্গে মিশে গিয়েছিল। তারা সেরে সামলে উঠে দিব্যি সংসার ধর্ম করছে। বিমলা বললে, সে কতদিন আগে? ও, তখন নীরু বেঁচে আছে, তুমি তখন হয়তো জন্মাওনি। আমাকে তুমি বাঁচাও। তোমার কাছ ছেড়ে আমার কোথাও যেতে ইচ্ছে করে না, স্বর্গেও না। তোমার তো সেরে গিয়েছে, ভাবনা কিসের? চুপটি করে শুয়ে থাকো তো। সত্যি আমায় তুমি বাঁচাতে পারবে? অতুল দেখল বিমলার রোগজীর্ণ কপল বেয়ে চোখের জল গড়িয়ে পড়েছে। মুখের ভাব এত বদলে গিয়েছে যে তাকে ওই বিমলা বলে চেনাই যায় না। ওর মাথার চুলের মধ্যে আঙুল চালিয়ে দিয়ে আদর করতে করতে অতুল বললে, অমন কথা বলে না, নিশ্চয়ই বেঁচে উঠবে। সে আবার একটা কথা কি? বিমলা নিশ্চিন্ত হয়ে ছেলে মানুষের মতো ঘুমিয়ে পড়ল।
আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।